মাহের মুখটা এমনভাবে কুঁচকায় যেভাবে দুধের শিশু মুখে টক ঢেলে দিলে এক্সপ্রেশন দেয়। ভাবতে লাগলো, প্রেমে পড়লে কঠোর হৃদয় করা মানুষেরও এমন অধঃপতন সম্ভব হয়তো। চোখের সামনে জলজন্ত প্রমাণ। তবে এই দিওয়ানা বন্যর জন্য ভীষণ মায়া হচ্ছে মাহিরের। একটু একটু হিংসেও কাজ করছে বেচারির সুখের প্রতি। কিন্তু প্রশ্ন একটাই, আজ বাদে কাল সুখের বিয়ে, অথচ বস এতটা ঠান্ডা মস্তিষ্কের কিভাবে? পারমিশন ছাড়া কারো প্রাইভেসিতে কান পাতা ব্যাড ম্যানার্স, জানিস সেটা? করকরে শটটা রুমের ভেতর থেকে ভেসে এসেছে। মাহির বোকা হাসলো, দরজা নবে হাত রেখে মুখটু উকি দেওয়ার মতো বাড়িয়ে বলল, সব কথাটা আমাকে বললেন? পাশে তুই ছাড়া দ্বিতীয় কেউ আছে? নো বস। বর্ণর মুখশ্রী শীতল, রাগ কিংবা অসন্তুষ্টির কোনো আভা নেই। ফ্ল্যাট ছেড়ে এই মুহূর্তে ত্রিসীমানা থেকে যেতে পারিস। তোকে আপাতত আর কোনো কাজে লাগছে না আমার। মাহির এক কথায় মেনে নিল। বেরিয়ে আসার আগে ফের বলো, বেয়ার, ওয়াইন, সিগারেট কিচ্ছু লাগবে বস? এসবের প্রয়োজন পড়তে পারে। কেন মনে হলো? সরু চোখে চায় বর্ণ। ঈষৎ হেসে মাথা চুলকায় মাহির, বলে, ওই আর কি মনে হলো। আউট। আকম্মার ধমকে মাহির টু শব্দ না করে দ্রুত পদে বেরিয়ে গেল। আজকাল মানুষের উপকার করতে নেই। প্রায় 5-6 দিন হলো এসবের ধারে কাছে যাচ্ছে না বস। তাই তো সেদে সেদে জানতে চাইছিল। ফুল, এই বাবা ফুল, শুনতে পাচ্ছিস আমায়? এই নেশাক্ত স্বর, আবেগী কণ্ঠ সুখ নিতে পারছে না। শ্বাস প্রশ্বাসে উদ্বেগ বেড়ে চলেছে আপনা আপনি। দাপ করে চোখ বুঝে নেয় সে। শ্বাসকষ্ট রোগীর মতো বক্ষস্থল ওঠানামা করছে ক্রমাগত। ওপেন ইউর আইস মাই ফ্লাওয়ার কুইন। হুট করে চটপট চোখ মেলে সুখ। চকিতে আশেপাশে নজর ছিটায়। সে চোখ বুঝেছিল, লোকটা কিভাবে জানল? আয়নায় তাকা। ওপাশ থেকে বর্ণর কণ্ঠে পুনরায় বেজে ওঠে। সুখ বাধ্য মেয়ের মতো অদূরের আয়নায় নজর রাখে। তার ফ্যাকাশে প্রতিবিম্ব ফুটে উঠেছে সেখানে। বুকে হাত রাখা কথাগুলো যেন তাকে সম্মোহিত করেছিল। অবচেতন মনে সুখ বুকে কম্পিত ডান হাতটা রাখে। অনুভূত হয় অতৃপ্ত হৃদয়ের চঞ্চলতা, যেন বড্ড তৃষ্ণায় কাতরাচ্ছে সেটা। বুকে যন্ত্রণা বেশি, হৃদস্পন্দন ছুটছে ক্রমশ। বলতে পারিস হৃদয়ের এই অবাধ্য হৃদস্পন্দন কার নামে ছটফট করছে? আর সইতে পারে না সুখ। শরীর কাঁপছে থরথর। বিড়বিড় করে নিঃশব্দে, আমায় দুর্বল করে দিতে চান আসপিয়ান বানো? নেভার। আমি আর দুর্বল হব না। কেন বুঝতে চাইছেন না? আমি সেই সুখ আর নেই যে আপনার প্রেমে মাতোয়ারা ছিল। আমি বদলে নিয়েছি নিজেকে, অনেক, অনেকটা। কেন দেখেও দেখছেন না? দাঁড় ধাকিয়ে সুখে বের করল তুফা, রশ্মিতা, ইব্রাত সহ আরও কজন কাজিন। তাদের সঙ্গে ফাহাও রয়েছে। গতকালে চলে এসেছিল সে তামিজ সাহেবের সুপারিশে। বাড়ির ভেতরকার সিঁড়ি থেকে শুরু করে রেলিং সহ প্রতিটি কক্ষ ঝিনুক পাতি ফুলে রঙিন কাপড়ে নতুন রূপে সজ্জিত। ফেলফেল চোখে সেজব দেখতে দেখতে নিচে নামে সুখ। অতিথি সামাল দিতে খালামণিরা সব মহাব্যস্ত। রুবাইয়াত আইজার পা দুটো এক স্থানে স্থির নেই বললেই চলে। এদিক থেকে ওদিক ছুটছেন কেবলই। হানিফা বেগম সকাল থেকেই নতুন শাড়ি পরে একদম ফিটফ্যাট। শাড়িটা কাল রাতেই এনে বৃদ্ধের হাতে তুলে দিয়েছেন আজাদ সাহেব। যদিও সুখের বিয়ে উপলক্ষে নাতজামাইয়ের তরফ থেকে সুন্দর দেখতে একখানা শাড়ি উপহার পেয়েছেন, সেটা নাকি বিয়ের দিনই পরবেন এবং পণ করেছেন এই শাড়ি গায়ে জড়িয়ে নাতিদের সাথে গেইটে দৌড়বেন। মন খারাপ? দাদু থেকে দৃষ্টি সরিয়ে আনে সুখ। একজন ভদ্রমহিলা হাসি মুখে দাঁড়িয়েছে সামনে। চোখে গোল ফ্রেমের চশমা, ঝকঝকে খয়েরি পাড়ের ধূসররাঙা শাড়ির উপর দু কাঁধে চাদর ছড়িয়ে। সাইমা বুয়া। মাসখানেক আগে এ বাড়ি থেকে বুয়ার কাছ থেকে ছুটি নিয়ে এখন শিক্ষকতায় বেছে নিয়েছেন। গত পরশু এমনটা শুনেছেন সুখ। আর আশ্চর্যের শীর্ষে পৌঁছেছেন। ঠোঁটে হাসি টেনে সুখ জবাব করে নিজস্ব ভাষায়, ব্যাস একটু। কেমন করে যেন তাকিয়ে রইলেন ভদ্র মহিলা। হ্যাঁ, ভদ্র মহিলাই। এখন তাকে বুয়া বললেও পাপ হবে, এমন সাজাই সাইমা বুয়া তার সামনে দাঁড়িয়ে। বাবার বাড়ি ছেড়ে শ্বশুরবাড়ি পাড়ি দিতে এমন একটু মন খারাপ হয়। সময়ের সাথে সাথে সেসব মিলিয়েও যায়। চিন্তা করো না, সব কিছু ভালো হবে, প্রার্থনা করি। সুখ শুধু হাসল মলিন।
তার উপরের রূপ দেখে কেউ বুঝতেই পারছে না ভেতরের তাণ্ডব। অবশ্য বোঝার কথাও নয়। কাল রাত থেকে বন্য বাড়ি ফেরেনি, তবে মাহিরকে পাঠিয়ে দিয়েছে সময় মতো, সাথে সিয়াম, তামিম এবং জিসান সহ আরও অনেকে। ছেলের উপর অসন্তুষ্ট হয়ে গিয়েও হলেন না আজাদ সাহেব। আজকের দিনেও এত কিসের ব্যস্ততা তার? ডেকোরেশনের লোকদের দিক নির্দেশনা দিচ্ছে মাহির, ভীষণ মনোযোগে। ক্ষণে ক্ষণে কি যেন লিখছে খাতায়। পরনে কালো পাঞ্জাবি, হাতা কোনোই অবধি গুটানো। উজ্জ্বল শ্যামবর্ণের মাহিরকে কালো রংটা যেন আষ্টে পৃষ্ঠে জড়িয়ে নিয়েছে। আড়াল থেকে একদৃষ্টে তার কার্যকলাপ খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে তুফা। দু চোখের দুটি ছড়ানো মণিদ্বয় অবলোকন করে বোঝা যায় সে কতটা বিমোহিত। হাতের পাতায় খাতা মেলে চোখের সামনে ধরে মাহির। কিছু একটা লিখতে গিয়েও কলমের নিব কামড়ে অল্পক্ষণ কপাল কুঁচকে থ মেরে বসে রইল। এরপর পকেট থেকে ফোন বার করে কিবোর্ড চেপে কি যেন লিখে নির্দিষ্ট নাম্বারে পাঠিয়ে দিল। এভাবে চেয়ে থাকলে নজর লেগে যাবে, একটু কম কম তাকিও, অস্বস্তিতে পড়ে যাইত। মাহিরের নম্বর থেকে আসা টেক্সটখানা দেখেই শিরদাঁড়া শিরশির করে উঠল। ডোক গিলল তুফা। তার সামনে লম্বালম্বি কাঁচা ফুলের দেওয়াল, ওদার থেকে এদার ঠাহর করা মুশকিল ব্যাপার। তবুও মানুষটা কিভাবে জানলো সে তাকিয়ে আছে বেহায়ার মতন? তড়িঘড়ি করে পালিয়ে আসার তাগিদে পিছু ঘুরতেই ঘটে আরেক বিপত্তি। বুকে হাত চেপে সুখ দাঁড়িয়ে, আজ বোধহয় নিস্তার নেই। কে এভাবে চেয়ে আছিস যে? মেকি হাসার চেষ্টা করলো অল্প। সুখ ইশারায় কিছু বলল, যার অর্থ তাকে অনেক ভালোবাসো, তাই না? লজ্জায় দুগালে আবিরের মেলা বসে তুফার। দু হাতে ফোন নেড়েচেড়ে হাঁসফাঁস করে ওঠে। তাকে এই যাত্রা বাঁচিয়ে নিতে ছুটে এলো রাইসা আর ফাহা। আরে কনে সাহেবা, তোকে খুঁজতে পুরো বাড়ি চষে বেড়াচ্ছি আমরা, আর তুই এখানে? চল চল, বিউটিশিয়ান এসে পৌঁছেছে। সুখের রুমে হুড়হুড় করে ভিড় জমে নিমিষেই। সব সমবয়সী কাজিন। তুফা নিজের কক্ষে কাউকে প্রবেশ করতে দেবে না, তাই বেরোনের সাথে সাথে তালাবদ্ধ করে রেখেছিল সেই সকালে। সুখের হাতে মেহেদি পরানো হচ্ছে, এরপর তুফার পালা। অপেক্ষা করতে হবে কিছুক্ষণ। সে ছুটল নিজ কক্ষে, গোসল দেবে। গোসল সেরে তাওয়ালে চুল পেছাতে পেছাতে আয়নার সামনে গিয়ে থামে। শীতে ঠকঠক গা কাঁপছে, মুখের চোয়ালটাও থরথর করছে সেই কাঁপুনিতে। নজর গেল ড্রেসিং টেবিলের এক প্রান্তে। একটা শপিং ব্যাগ চোখে পড়ে। লঘু দেখেই বোঝা যাচ্ছে এটা সুখের বিয়ের কেনাকাটা করা মলের। কৌতূহলবশত প্যাকেটটা হাতে নিল সে, এরপর বেডে গিয়ে বসল। ভেতরের জিনিস আনপ্যাক করেই স্তম্ভিত হয় তুফা। সেই শাড়িটা যেটা সে শুয়েছিল কিন্তু নেই। এটা এখানে কিভাবে এলো? কে রেখেছে? আর খাবো না আম্মু। কোনো কথা হবে না, খালি পেটের কতক্ষণ? সকাল থেকে কিছুই মুখে তুলোনি, মনে আছে? সুখের অনিচ্ছা সত্ত্বেও মুখে খাবার পুরে দিলেন রুবাইয়াত। দুপাশে দুজন মেহেদি আর্টিস্ট সুখের হাতে মেহেদি পরিয়ে দিচ্ছে, প্রায় শেষের দিকে। দুহাত ভর্তি গাঢ় মেহেদির রং, কবজিতে বেলি গোলাপের চুড়ি, শরীরে হলুদ এবং সবুজে মিশেলে হলুদ অনুষ্ঠানের উপযোগী পোশাক। মুখে ভারী মেকআপের প্রলেপ, মাথার উপরিভাগ থেকে পিঠে ছড়িয়ে আছে ঘোমটা। কানে গলায় কাঁচা ফুলের গহনা, সিঁথিতে ফুলের টিকলি। সুখকে এমন সাজে অপরূপ লাগছে। তামির সাহেব মেয়ের মুখটা হাতে আজলাই করলেন, ঠোঁট কামড়ে ধরে সুখ। চোখে পানি চিকচিক করছে। রাজকন্যা, এত নয় রূপকথারই গল্প। সূর্য উদয়ের মতো সত্য। রাজা নেই, রানীও নেই, নেই কো রাজত্ব। সুখ অশ্রুসিক্ত চোখে ঠোঁট কামড়ে প্রতিবাদ করল আব্বুর। আম্মু আব্বু দুজনেই দুপাশে জড়িয়ে বোঝালো, এই তো রাজা আর রানী, আর আমি তাদের একমাত্র রাজকন্যা। কক্ষ থেকে দ্রুত বেরিয়ে এলো সাইমা। আড়ালে গিয়ে চোখের অশ্রু মুছে হাসার চেষ্টা করে দোয়া করলেন, সুখের এই সুখে যেন দুঃখরা কখন উকি না দেয়। হয়েছে তোমাদের? অনেক তো কেঁদেছ, আমরা কি ছবি তুলব না? কোমরে হাত চেপে গুরুগম্ভীর গলায় বলল নুরা। এই নুরা বুড়ি, মুখ অফ রাখ কিছু সময়ের জন্য। না, আমি আর আমার ফ্রেন্ড সে কখন থেকে অপেক্ষায় আছি সুখের সাথে ছবি তুলব বলে। সাহসায় কয়েক জোড়া দৃষ্টি তাদের ঘিরে ধরে। নুরার সাইজের আরও 4-5 জন একত্রে। তামির সাহেব হেসে ফেললেন। নুরাকে টেনে সুখের পাশে এনে বলেন, কান্নাকাটি শেষ, তোমাদের ছবি তুলতে এখন আর কোনো বাধা নেই।
সুখের চোখে তখন অশ্রু গড়াচ্ছে। হঠাৎ রশ্মিতা বলল হড়বড় করে, সুখ, সাজ খারাপ হয়ে যাবে। আর কাঁদে না মা, স্টেজে যাওয়া, ফটোশ্যুট এখনো বাকি। সুইমিং পুলে গোলাপের পাপড়ি আস্তরণ, তাতে খানিক অন্তর অন্তর ভাসমান স্টিলের বাটিতে মোমের নম্র আলো জ্বলছে। গার্ডেনের গাছগুলো সব চিকিমিকি করছে ঝিনুকবাতিতে। সন্ধ্যা নেমে আসায় প্রতিটি দৃশ্যপট ভীষণ ভীষণ আকর্ষণীয় হয়ে উঠছে এখন। পুলের উত্তর পাশে খোলা মাঠের মতো জায়গায় প্রকাণ্ড স্টেজ তৈরি হয়েছে। সাউন্ড সিস্টেম চলছে মৃদু গানের ঝংকারে। সুখকে আনা হচ্ছে স্টেজে। মাথার উপর হাত উঁচিয়ে চারপাশ থেকে বিশাল বড় ঘোমটা ধরে রেখেছে রাজবীর, অভ্র, তৌকির, তাশরিফ। মধ্যখানে সুখ হেঁটে আসছে ধীর পায়ে। দুপাশ এবং পিছু সকল মেয়ে কাজিনরা। আকাশে আতশবাজি ফাটানো হচ্ছে অদূরে। হৈ হৈ রই রই পরিবেশ। বাজির শব্দে ছোট অনেক বাচ্চার স্বর কেঁদে ওঠে। মাহির ও জিসান ছুটে গেল বাজি ফাটাতে নিষেধ করতে। আশ্চর্যমণ্ডিত কাণ্ড ঘটে গেল। এত এত আয়োজনের মাঝে ক্যামেরাম্যান আনা হয়নি। হয়নি বললে ভুল হবে, হয়েছিল। তবে পরবর্তীতে তাদের নিষিদ্ধ করে দিয়েছে আসফিয়ান বর্ণ নামের কেউ। তবে এই মুহূর্তে ক্যামেরাম্যানের অভাব নেই বললেই চলে। অভ্র, মাহির, জিসানের হাতে এক একটা ক্যামেরা লক্ষ্য করা যাচ্ছে এবং ফটোশ্যুট চলছে পুরোদমে। বর্ণকে দেখা যাচ্ছে না কোথাও। কতজনে কত কি যে বলছে এই নিয়ে। হুটহাট আলো নিভে গেল সব। একেবারে আধারে তলিয়ে গেল। শুধু রয়ে গেল চাঁদ থেকে ছিটকে আসা নম্র আলোক রশ্মি। সেকেন্ড 20 পর ফের জ্বলে উঠল স্টেজের মুখোমুখি স্থানের লাইট। তাতে একটি অস্তিত্ব দৃশ্যমান। আসফিয়ান বর্ণ। সাউন্ড বক্সের সর্বোচ্চ আওয়াজে গান বেজে উঠল তখনই। তোর ইক্কির বিক্কির চাউনি আমার নজর কেড়েছে। তোর কিলার হওয়ার লোকটা আমার মনে ধরেছে। হইচই করে উঠল যুবক থেকে প্রাপ্তবয়স্করাও। বর্ণর সঙ্গ দিতে মাঠে হামলে পড়ল অধিকাংশ। সুখ স্তব্ধ বেমোর। ফ্যাল করে চেয়েই রইল। বর্ণ স্টেজে উঠে এলো এক লাফে। স্টেজের উপর থাকা মেয়েরা তখন নেমে গিয়ে নাচছে হেলে দুলে। বর্ণর গায়ে পায়জামা পাঞ্জাবি, রংটা অনেকটা সুখের পরনের লেহেঙ্গার মতোই। গলায় ওড়না। তুই নিস না কোনো চাপ, শুধু খেজুরে আলাপ। আর রাতটা হলে পার হব যে যার সে তার। সুখের আশেপাশে গুড়গুড় করে গাওয়ার ফাঁকে হাত বাড়িয়ে দিয়েছিল। সায় দেয়নি সুখ। থ মেরে বসে রইল যথাস্থানে। পরবর্তী লাইন মাহিরার জিসান গাওয়ার তালে তালে নাচল। নাম কি রে তোর? রিঙ্কি পিঙ্কি। নেই কোনো দরকার, আমাদের কর্পোরেশনে নেই কোনো সরকার। খাওয়া দাওয়া জিও পিও, টেক ইট ইজি ইয়ার। হইচই লেগে গেল এক প্রকার। বর্ণর আগমনে এতক্ষণের অল্প শান্ত সুষ্ঠু পরিবেশটা আরও বিগড়ে গেল যেন। চোখের পলকে এক চোখ টিপে সুখের পিছু ছেড়ে কাম্মা আর চাচ্চুকে বগল দাবা করে স্টেজ থেকে পুনরায় নেমে যায় অবর্ণ। তামিজ সাহেব বড় বাইকে টেনে নিয়ে চেয়েও আজাদ শিকদারের চোখ রাঙানিতে দমে গেলেন। বুড়ো বয়সে কি শুরু করেছে ভাইটা? গান হলো, নাচ হলো, এবার হলুদ ছোঁয়ানোর পালা। সুখকে বসা থেকে দাঁড় করানো হয়। দুপাশে হলুদ হাতে মেয়েরা দাঁড়িয়ে। প্রথমে কে হলুদ ছোঁয়াবে? অবশ্যই কন্যার মা বাবা। উদরের দিকে ঈষৎ লেহেঙ্গা সরে গিয়েছে। মসৃণ ত্বক উন্মুক্ত। আচমকা ব্যথায় চোখ খিচে দাঁতে দাঁত চেপে সুখ। পেটে হাত চলে যায় আপনা আপনি। ঠান্ডা কিছুর অনুভূতি হয় সেখানে, সাথে চিনচিনে সূক্ষ্ম ব্যথা। সকলের অগোচরে দেখল হলুদ ছুঁয়ে দিয়েছে কেউ। সুখ বিস্মিত ডোক গিলে তড়িৎ পিছু ঘুরতে নিলে তুফা প্রশ্নটির চোখে বলল, কি বিলবিল করে যাচ্ছিস সুখ? বস। কে বসলো চুপচাপ? আর চোখের দৃষ্টিরা কাউরে খুঁজে চলল কিয়ৎক্ষণ। তুফা ভিডিও কলের ক্যামেরা সুখের সামনে এনে ধরল। মায়েরা কল করেছে, তারা যে রিসোর্টে উঠেছে সেখানেও আয়োজন হয়েছে হলুদের। লাল নীল আবির আর হলুদ ছোঁয়াছুঁই লেগে গেছে প্রায়। যার মুখে যে বেশি ঘষে দিতে পারে সেই জয়। তুফা লুকিয়ে বেঁচে এসেছে এসব থেকে। ছাদে গিয়ে বসে থাকবে। অতিথিরা সবাই বাহিরে। বাড়ির অভ্যন্তরে হাতে গোনা কয়েকজন। লিফট চালু হওয়ার আগে আরও একজনের উপস্থিতি টের পেয়ে তাকালো তুফা। লজ্জায় মাথা নামিয়ে নিল। তারপর মাহির তার সামনে, একদম মুখোমুখি। পরনে হলুদ পাঞ্জাবি। সকল যুবকের ড্রেস আপ একই ছিল আজ। মাহিরও বাদ যায়নি। অধিকাংশ কাজিন গায়ে হলুদের শাড়ি পরলেও তুফা শাড়ি পরেনি। তবে লেহেঙ্গার আঁচলটা শাড়ির মতো কাঁধে পেঁচিয়েছে। শাড়িটা কেমন ছিল? 3 শব্দের একটা প্রশ্ন। রুহু কেঁপে উঠল তুফার।
কোন শাড়িটা? মাহের জবাব করল না, মৃদু হাসল কেবল। সেই হাসিতে জবাব খুঁজে পেল তোফা। আমতা আমতা করে বলো, প্রয়োজন ছিল না, আমি শাড়ি পরি না। বিনিময়ে ধীর পায়ে এগিয়ে এলো মাহির। দৃষ্টি সামনের লজ্জায় জড়সড় রমণীকে অপদমস্তক পর্যবেক্ষণ করতেই ব্যস্ত। হলুদ লাগাওনি যে? দুদিকে মাথা দোলালো তুফা। নট ইন্টারেস্টেড। গোসলের ভয়? তুফা কেশে উঠে খুক খুক। কথাটি আংশিক সত্য। বিকেলেই করকরা ঠান্ডা পানিতে গোসল করা কাঁপুনি এখনো যায়নি মনে হচ্ছে। উপরন্তু আজ একটুখানি হলুদ ছুঁয়ে দিলে কি খুব বেশি পাপ হয়ে যাবে? অনুমতি পাবো? সচকিতে মাহিরের হাতে নজর রাখে তুফা। ডান হাতটা পিছমোড়া ছিল। আস্তে করে সেটা সামনে আনলো মাহির। আপনার প্রেয়সিনীকে ঠকানো হবে। চোখ খিসে লেহেঙ্গা খামচে ধরে সে। কথা শেষ হওয়ার পূর্বেই একটা আঙুলের একটু ঠান্ডা হলুদের পরশে সে গাল ছুঁয়ে দেয়। কি যে শ্বাস আটকে আসে অনুভূতি। লিফট খুলে গেল তখনই। তুফা চোখ তুলে পুনর্বার তাকালো না। ছুটে বেরিয়ে সিঁড়ি বেরিয়ে গিয়ে ছাদের দেয়ালে পিঠ ঠেকালো। বুকে হাত চাপে। এরপর আলতো ছুঁয়ে দেয় মাহিরের ছোঁয়া লাগা স্থানে। কি চাইছে লোকটা? সেদিন বলল দূরে থাকতে। সে তো মেনেই নিয়েছিল। ছেড়ে দিয়েছে আশা। রোজ প্রার্থনা করে যেন লোকটা তার ভালোবাসার মানুষটিকে নিজের করে পায়। তবে এসব কি? লিফট পুনরায় নিচে নামছে। মাহির ঠায় দাঁড়িয়ে এক দৃষ্টিতে চেয়ে আছে হলদেটে রাঙা আঙুলের দিকে। ঠোঁটে মলিন হাসি। পারছে না সে নিজেকে দমিয়ে রাখতে। কোনোদিন না জানি হুটহাট বড় কোনো ভুলে পা বাড়িয়ে দেয়। গভীর রাত। হৈ হুল্লোড় এখন নীরবতায় বদলি হয়েছে যেমন। শিখদের নিবাস শান্ত পুরীতে রূপান্তরিত। সুখ থ মেরে বসে। হলুদ মেকআপ কিচ্ছু তোলেনি এখনো। রুমে সে একাই আছে। ব্যালকনির থাই গ্লাসে ঠকঠক আওয়াজে ধ্যান ভাঙল। একবার দুবার এমন আওয়াজে অতিষ্ঠ সুখ। গ্লাস খুলে দিল গিয়ে। অতঃপর আশ্চর্যবনে তাকিয়ে রইল। বন্য বুকে হাত চেপে রেলিং হেলে পা আড়াআড়ি করে দাঁড়িয়ে। গায়ে ব্ল্যাক লেদার জ্যাকেট। তারও ভেতরে আবার ব্ল্যাক শার্ট। গ্লাস খুলতে সুখের দিকে না চেয়েই হাতে ঘড়ির বেল্ট লাগাতে লাগাতে তার পাশ কাটিয়ে ভেতরে ঢুকতে নেয়। পথ আটকে দাঁড়ায় সুখ। আপনি এখানে কি করে? আর এসব কি ধরনের অসভ্যতা? বলছি ইয়ার, আগে ভেতরে তো ঢুকতে। রাত বিরাতে প্রাপ্তবয়স্ক কোনো মেয়ের রুমে এভাবে হুটহাট প্রবেশ করা বাহাদুরির কাজ নয়, বরং এই হ্যাবিট ক্যারেক্টারলেস উপাধি পাওয়ার যোগ্যতা রাখে। এটা বুঝেন? সে বলেছিল নিজস্ব ভাষায়, অথচ বর্ণর প্রতিক্রিয়া ছিল নির্বিকার। যেন কথাগুলোতে তার কিছু এলোও না, গেলও না। শীতল চোখে অগ্নিশর্মা সুখের দিকে এক পলক চেয়ে থেকেছিল কেবল, এবং অবলোকন করেছিল পরবর্তীতে সুখের মুখশ্রীটা থপ করে কিভাবে মলিন আর ব্যথাতুর হয়ে উঠেছিল। ছেড়ে দিন এসব পাগলামি। আপনাকে ভালোবেসে ভুল করেছি তো। এই যে আমিও কানে ধরছি। সত্যি সত্যি সুখ কানে হাত রাখে। এই ভুলে দ্বিতীয়বার কখনো পা বাড়ানোর দুঃসাহস দেখাবো না। প্লিজ এবার থামুন। ভুল। তাচ্ছিল্য মিশ্রিত হাসি ছিটকে আসে স্বর থেকে। জিনিসটার সাথে শান্তি শব্দটা আষ্টে পৃষ্ঠে জড়িয়ে থাকে, জানতিস না। তুই একটা ভুল করে কিন্তু থামিসনি। পদে পদে ভুলই করে এসেছিস কেবলই। তোর সবচেয়ে বড় ভুল ছিল আমাকে ভালোবাসা। তোর দ্বিতীয় বড় ভুল সেটা প্রকাশ করা। তৃতীয় বড় ভুল আমাকে ইগনোর করা, অ্যান্ড দেন রোজ আমার স্বপ্নে এসে বেচারা হৃদয়টার হৃদস্পন্দন এলোমেলো করে দেওয়া। এত এত ভুলের ক্ষমা কান ধরে আর করব না বললেই হয়ে যাবে। অথচ আসফিয়ান বর্ণর ডায়েরিতে অনুপরিমাণ ভুলেও শাস্তির কঠোরতায় লিপিবদ্ধ। কিভাবে নিস্তার পাবো বলতে পারেন? বর্ণ তাকায় কোমল চোখের দৃষ্টি মেলে। চোখাচোখি হতেই নজর সরিয়ে নেয় সুখ। অশ্রু জমতে চাইছে কৌটায়। ঘন ঘন পল্লব ঝাপটে চোখ মুখ গম্ভীর করে। বর্ণ জবাব দেয় নরম স্বরে। নেই, এর কোনো নিস্তার নেই। কোনো পথ অবশিষ্ট নেই। তোকে সারা জীবন আমার হয়েই থাকতে হবে। তোর ওই অন্তরে শুধু এবং শুধুমাত্র আসফিয়ান বর্ণর রাজ চলবে। ওখানে শুধুই আমার হক থাকবে। আমরণ। অন্য কারো প্রবেশের প্রশ্নই ওঠে না। এটাই তো শাস্তি। গট ইট। কি চাইছেন আপনি? আপাতত তুই হলেই চলবে। অতিষ্ঠ হয়ে হাঁপিয়ে ওঠার মতো শ্বাস ছেড়ে সুখ বোঝালো। রাত পোহালেই আমি অন্য কারো হতে এত তাড়া? গুড। চাপা দীর্ঘ শ্বাস ছেড়ে বুকে হাত ভাঁজ করে অন্যত্র ফিরে গেল সুখ। হলুদ ছোঁয়ার ফলে মুখটা হলদেটে। সিঁথিতে রাখা কাঁচা ফুলের টিকলি উল্টে আছে। আর চোখে তাকায়। বর্ণর হাতের মুঠোয় স্প্রের মতো দেখতে কিছু একটা।
ঠোঁট গোল করে সেটা নেড়েচেড়ে হুট করে সুখের দিকে চায়। এরপর এগিয়ে এলো ২ ধাপ। স্প্রেটা দেখতে সুন্দর না? কি এটা? ক্লোরোফর্ম বলে একে। যা হোক, আমাকে দেখাচ্ছেন কেন? এর সঠিক ব্যবহার করব আজ। ওয়ান না সে? তার কোনো প্রয়োজন নেই। বন্য ঠোঁট এলিয়ে হাসে। এমন বললে তো হবে না সুইটহার্ট। স্মেলটা জাস্ট শুঁকে দেখ, ভীষণ মিষ্টি। বলার ফাঁকে সুখের মুখের আশেপাশে স্প্রে করে দিল সযত্নে। অকম্মত কাজে হতবুদ্ধি বনে যায় সুখ। থামিয়ে দিতে নাক কুঁচকে হাত উচালো, তবে শেষ রক্ষা হয় না। পরক্ষণে মাথা চক্কর কেটে ওঠে। তার খানিক পর আলগোছালে ঢলে পড়ে বর্ণর প্রশস্ত বুকে। মনে হলো ছোট বাচ্চা শিশুটি আশ্রয়ের খোঁজে প্রশান্তির জায়গায় মুখ লুকিয়েছে নিশ্চিন্তে। বর্ণ সাবধানে আগলে নেয় তাকে। আয়নায় দুজনের প্রতিবিম্ব ভেসে উঠেছে। সেদিকে লক্ষ্য রেখে বেশ খানিকক্ষণ কি যেন পর্যবেক্ষণ শেষে বিড়বিড় করে, ওয়াও, নাইস কাপল। ব্যালকনির রেলিং থেকে গ্রাউন্ড ফ্লোর অব্দি মোটা রশি বাঁধা ছিল আগে থেকেই। সুখকে কোমরের সাথে প্রথমে ওড়নায় বেঁধে এক হাতে বুকের খাঁচায় চাপড়ে ধরল বর্ণ, অপর হাতে রশি চেপে জাম্প দেয় আলগোছে। ফিফথ ফ্লোরে অনেক উঁচু। অত উঁচু থেকে জাম্পিং যে কারোর জন্য ঝুঁকিপূর্ণ, অথচ এই ঝুঁকি জীবনের নতুন নয়। কাজটাতে বর্ণ বহুকাল পূর্ব থেকে পারদর্শী। ফাহার মন রক্ষার্থে সুখ একবার পেরে গেছিল তাকে নিজের সাথে রাখবে বলে। সে সায় দেয়নি। ইব্রাত, রশ্মিতা, মৃদা, আয়রা, রুবায়ত আরও কজন সুখের কাজে। তাদের সাথে অল্প সময় ভাব জমে উঠেছে। একটা বড় কক্ষে ঠেলাঠেলি করেই বেডের সোফায় কোনো রকম এঁটে গেল সকলে। তুফাও চেঁচিয়েছে আজকের দিনে সবার মাঝে থাকতে। পরে পিঠ রাখার স্থানের কাটতি দেখে নুরাসহ দুজন কাজে নিয়ে সেও কক্ষে ফিরে গেল। নীলসে ড্রিম আলো জ্বলছে। ফাহার চোখে ঘুম নেই। সোফায় পা তুলে গুটিসুটি মেরে বসে। ব্যালকনির দিকে মুখ করে এক ধ্যানে ফোনে মেসেজ টাইপ করছে। ক্ষণে ক্ষণে লাজরাঙা মুখে ঠোঁট টিপে হাসছে। নতুন নতুন প্রেমে পড়ছে কিনা, রাত জেগে আলাপ না জমালে হয়। হঠাৎ ব্যালকনির দিকে নজর যেতে মনে হলো উপর থেকে বিশালাকার কিছু ছিটকে পড়ল নিচে। কালচে ছায়ার মতো। ঠিকঠাক খেয়াল করার সুযোগ হয়নি। অচিরেই বুকটা ধকভক করে ওঠে সংখ্যায়। শীত শীত অবহে পায়ের পাতা ঠান্ডা। এই অবস্থাতে বরফের মতো টাইলসে ধীরে কদম ফেলে ভেতর থেকেই উঁকি দিল নিজ দেখার চেষ্টায়। লাভের লাভ কিছুই হলো না। থাই গ্লাস খুলতে গিয়েও হাত থামিয়ে ভয়ার্ত চোখে কক্ষ জুড়ে নজর ঘুরায়। সকলে যে যার মতো ঘুমে বিভোর, অথবা কম্বলের নিচে ফোন ঘাঁটতে ব্যস্ত। বুকে থু দিয়ে ব্যালকনির কাছ থেকে এক চটির বেডে যে জায়গায় তার জন্য বরাদ্দ সেখানে সে কম্বল মুড়ি দিয়ে চোখ বুজে নেয় ফাহা। ভূতে প্রচুর ভয় আছে তার। নির্ঘাত ওই ছায়াটা কোনো ভূতের ছিল। কি ব্যাপার ফাহা, হঠাৎ ছুটে এলে যে? কম্বল থেকে মুখ তুলে ঘুমঘুমে গলায় বলল ইব্রাত। তার হাতেও ফোন। ফাহা বলল ভয়ার্ত কণ্ঠে ফিসফিসিয়ে, একটু আগে আমি বোধহয় ভূত দেখেছি। হোয়াট? ভূত? এই রাত দুপুরে? মাথা টাথা গেল নাকি তোমার? আমার জানা মতে খালামণিদের বাড়িতে ভূত টুতের আনাগোনা নেই। তাহলে একটু আগে ব্যালকনির ওপারে কিসের ছায়া দেখলাম? মনে হচ্ছিল ছায়াটা ছাদ থেকে নিচের দিকে নামছিল হাওয়ায় ভেসে। সত্যিই এমন কিছু দেখেছো? চোখের দেখায় ভুলও তো হতে পারে। ফাহা এবার সন্দিহান হলো নিজের ভাবনা নিয়ে। সত্যিই কি তার দেখায় ভুল ছিল, নাকি? সময় বেজে ৪:১২। রাতের শেষ প্রহর। শিকদার নিবাস এখন কোলাহল মুক্ত নীরব। যেন লাজুক লতার মতো গভীর ঘুমে নেতিয়ে পড়েছে সব। অতিথিরা অধিকাংশ ঘুমে। পর্দার ফাঁক ফোকর দিয়ে দেখা যায় ফোর্থ ফ্লোরে একটি কক্ষে শুভ্র আলো জ্বলে। ওই রুমে ২ মাস বয়সী বাচ্চার মা রয়েছে মূলত, তাই লাইট নিভিয়ে রাখার উপায় নেই। গ্রাউন্ড ফ্লোরে প্রতিটি কক্ষের দরজা বন্ধ, দুয়েক ব্যতীত। রুবাইয়া তাই যে এখনো জেগে কাজ করছে ভদ্রমহিলারা। মিনিট বিশেক আগে ওনাদের সকল বোনেরাও অবশ্য জেগেছিল। পরে জোরপূর্বক পাঠিয়ে দেওয়া হয়েছে তাদের আলাদা কক্ষে। বাড়ির অতিথি তারা, একটু ঘুমানোও তো প্রয়োজন। ডাইনিং পরিষ্কার করে ২ চা মিলে পেঁয়াজ, রসুন, আদার খোসা ছিলে মাংস কাটতে বসলো। বিয়ে উপলক্ষে খাবারের আয়োজন করা হবে দুপুর হতে রাত অবধি। ডেকোরেটররা করবে সেসব। এরপর প্যাকেটিং করে কমিউনিটি সেন্টারে নিয়ে যাওয়া হবে। তবে বাড়িতে অবস্থানরত অতিথিদের জন্য সকলের রান্নাটা বাড়ির কর্ত্রীরাই করবে, তাই এখন থেকেই চলছে প্রস্তুতি। দৃশ্যপটে সাইমা এলো ধীর পায়ে। তোমায় ঘুমাতে পাঠালাম, আবার চলে এলে কেন? রুবাইয়াতের প্রশ্নে সে হালকা হাসল। পাশে বসে হাতে পেঁয়াজ এবং চাকু নিয়ে বলল, ঘুম আসছিল না, তাই ভাবলাম আপনাদের সাথে আমিও কাজে হাত লাগাই।
এত নতুন কিছু নয় আমার জন্য। কেউ দ্বিমত পোষণ করল না। তিনজন টুকটাক কথা বলতে বলতে কেটে গেল প্রায় ৬-৭ মিনিটের মতো। আইজা বিস্ময় নিয়ে সাইমার শিক্ষিকা হয়ে ওঠার গল্পটা জানতে চাইছিল। এটা ওটা প্রশ্ন করে। বেল বাজল হঠাৎই। কথা থামে তাদের। এই শেষ রাত্রিতে কার আগমন ঘটতে পারে? অবাক হওয়ার বিষয় হলেও ততটা অবাক হলেন না কেউ। বিয়েবাড়ি চলছে। বাহিরে আড্ডারত বহু অতিথি রয়ে গেছে। কর্ত্রীদের পাশাপাশি কর্তারাও জেগেছিলেন। তাদের অবস্থান ড্রয়িং রুমে। সদর দরজার নিকটে। রান্নাঘর ছেড়ে রুবাইয়াত বেরোতে বেরোতে তামিজ সাহেব দরজা খুলে দেয়। পর মুহূর্তে ভদ্রলোক কথা ভুলে নির্বাক তাকিয়ে রইলেন সামনে। অচেতন সুখকে পাজা কোলে করে বর্ণ দাঁড়িয়ে। চোখের ভাষা নির্লিপ্ত। কোনো দ্বিধা নেই। নেই কোনো জবাবদিহির ভয়। তামিজ সাহেব স্তম্ভিত গলায় প্রশ্ন করলেন, ও তোর সাথে? এভাবে? কি হয়েছে আমার মেয়ে? সুখের গালে কপালে তড়িঘড়ি করে হাত ছোঁয়ালেন। গায়ে জ্বর-টরও তো নেই। তবে প্রশ্নাতীত চোখে চান তিনি। বর্ণ প্রত্যুত্তর না করে পাশ কাটিয়ে ভেতরে প্রবেশ করে। মুখোমুখি হয় রুবাইয়াতের। আজাদ সাহেবও উপস্থিত আছেন। সোফায় শুয়েছিলেন ভদ্রলোক। বর্ণর আগমনে উঠে বসলেন। ওকে ওভাবে কোথা থেকে আনছো? কিছু জিজ্ঞেস করা হচ্ছে তোমায়? বাড়ির পেছনে অজ্ঞান হয়ে পড়েছিল। কি? কেন? ওখানে কি করে পৌঁছালো? আমি কিভাবে বলতে পারি? গম্ভীর গলায় এটুকু জবাব করে বর্ণ দাঁড়ালো না আর। সুখে কোলে রেখেই লিফটের দিকে এগোলো। আজাদ সাহেব গলা বড় করতে চাইছিলেন। হাত ধরে থামিয়ে দিলেন আইজা। আস্তে করে বলো, বাড়ি ভর্তি অতিথি। পাছে সত্যি যাচাই না করেই উল্টোপাল্টা মন্তব্য করা শুরু করবে আবার। দেখেছো তোমার পাজি ছেলের কর্মকাণ্ড। কি হলো? কিভাবে হলো এক্সপ্লেইনই না করেই কেমন ভাব ধরে চলে যাচ্ছে। অতি নগণ্য হয়ে গেছি ওর চোখে আমরা। এটা নিয়ে পরে কথা বলা যাবে। চলো গিয়ে দেখি। জ্ঞান ফেরাতে হবে ওর। ও তো বলল সুখ অজ্ঞান অবস্থায় আছে। পিটপিট করে সুখ যখন চোখ মেলে মাথা ভারী ভারী অনুভূত হয়। একবার চোখ খিচে পুনরায় মেলে কিছু মনে পড়তেই তড়িঘড়ি উঠে বসে। ফ্যালফাল চোখে আশেপাশে পর্যবেক্ষণ করে ডানে তাকায়। বর্ণ বেডের কিনারে ডুলে বসা। সুখের মাথার পাশে ঘেঁষে একটা হাতের কোনোই বেডে ঠেকিয়ে দৃষ্টি রেখেছে তার অদলে। নিজেকে নিজের রুমে পেয়ে অবাক হলি? আফসোস হচ্ছে না তো? মানে কি এত নাটকের? বর্ণ উঠে দাঁড়ায়। কাঁধ দুলিয়ে শুধু বলল, ঠোঁট এলিয়ে অল্প হেসে, ওটা জাস্ট ট্রেইলার ছিল। পিকচার আভি বাকি হ্যাঁ মেরি জান। থেমে বলল, তোকে কিডন্যাপ করে জোর করে সিনেমার হিরো বা ভিলেনের মতোই ওই ব্ল্যাকমেল করে নিজের করে নেওয়া আমার বা হাতের খেল। বাট এই পথটা ভেরি চিপ। কাপুরুষ না ডেকে বসিস আবার। তোর মুখে আমার জন্য এই শব্দটা বরদাস্ত করার মতো নয়। অতঃপর আচমকা ঝুঁকে সুখের মুখোমুখি হয়ে গেল সে। তোকে নিজের করব সিংহের মতো। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ সুইট হার্ট। দু হাতে চাদর খামচে ধরে সুখ। ঠোঁট নড়ে তার। আমি আপনার হব না এ জীবনে। চেয়েছিলাম। ইউ ডোন্ট নো। চেয়ে না পেলে কেড়ে নিতে হয়। কথাটা আসফিয়ান বর্ণ রন্ধ্রে রন্ধ্রে মিশে গেছে খুব অল্প সময়। আবার হেয়ালি? সবসময় এমনই করে যাবেন? মৃদু শব্দে হেসে পড়ল বর্ণ। ওটা তো ব্যাস হেয়ালি। এরপর হাসি নিভিয়ে চোখে চোখ রেখে গম্ভীর সুরে নীরব হুমকি দিল, যেন সাবধান, ডক্টরের নামে কবুল পড়ার আগ মুহূর্তে শ্বাসরোধ হয়ে নিজের মৃত্যু কামনা করিস না যেন। খুব দুঃখ হবে আমার। এখানে বুকের বাঁ পাশে হাত রাখল। গাড়ে হাত বুলিয়ে সুখ অতি দ্রুত নজর নামিয়ে আনে। চোখ তুলে তাকানোর সাহস যেন হলো না আর। তার নজর লুকানোতে বর্ণ ঠোঁট বাঁকিয়ে হাসে। হেঁটে গিয়ে ব্যালকনি থেকে পুনরায় জাম্প করে নিচে নেমে যায়। রুমের দ্বার তখন ভেতর থেকে লকড। নিচে বর্ণর অপেক্ষায় সিয়াম, জিসান, আরিয়ান, বাইক সমেত। ফজরের আজানের সুরেলা ধ্বনি ভেসে আসছে। 4টি বাইক চোখের পলকে মিলিয়ে গেল দূরের পিচঢালা রাস্তায়। সুখ ঠায় বসে রয় পাথরের মতো। ফের তোড়জোড় শুরু হলো বিয়ের। কাল থেকে আটকে রাখা কান্নাগুলো সকাল থেকে উতলে পড়ছে রুবাইয়াতের চোখে। মেয়েকে তিনি হাত জোড় করে বলতে পারছেন না।